দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের পর একতাবদ্ধ হয়ে নতুন বন্দোবস্তের যে স্বপ্ন দেখেছিল এই ভূখণ্ডের মানুষ, সেই ভূখণ্ডের রাজনীতিতে এখন বহুমাত্রিক সমীকরণ, যার ভরকেন্দ্রটি ঠিক কোথায় বা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে তা নিয়েও রয়েছে বহু তথ্য। নির্বাচন সংস্কার কিংবা ইসি পুনর্গঠনের মতন জরুরি ইস্যুগুলোতেও রয়েছে মতবিরোধ। সব মিলিয়ে বাংলাদেশ নামের এই জনপদ এখন ঠিক কোন বন্দোবস্তে চলছে তা আমরা বুঝতে চাই। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাইম। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং রয়েছেন রেজাউল করিম রনি, লেখক, চিন্তক এবং সম্পাদক জবান। এবং দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। আজকে তারাও আমাদের অতিথিদেরকে প্রশ্ন করবেন। সারওয়ার তুষার এবং রেজাউল করিম রনি, আপনাদের দুজনকেই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ। আজকে প্রচুর যানজট ছিল রাস্তায়, এর মধ্যে যে আপনারা আমাদের স্টুডিওতে আসলেন। সারওয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। আপনার একদম সাম্প্রতিক স্ট্যাটাসটা দিয়ে শুরু করতে চাই। আপনি লিখেছেন যে সংস্কারই হবে আগামী নির্বাচনের বৈধতা। নির্বাচন ডিসেম্বরেই হোক আর জুনেই হোক, এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলসমূহ। রাষ্ট্রের সামরিক বেসামরিক সকল প্রতিষ্ঠান সেই সিদ্ধান্ত পালন করবে মাত্র। এরপর আপনি লিখেছেন যে আফসোস, ক্ষমতার বিকার এমনই যে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। মুখে বহুদলীয় গণতন্ত্রের কথা বললে আপাতত কোনো রাজনৈতিক দলের ভরকেন্দ্র জনগণ নয়, অন্য কোথাও। এবং আপনি বলছেন যে ৭২-এর সংবিধানকে বহাল রাখার দিল্লিপন্থী রাজনীতি কারা গায়ের জোরে চাপিয়ে দিতে চাচ্ছে, ইতিহাস ঠিকই সেই মূল্যায়ন করবে। তো যেই বলছেন যে কারো ভরকেন্দ্র জনগণ নয়, অন্য কোথাও, সে অন্য কোথাওটা আসলে কোন জায়গা, আর দিল্লিপন্থী রাজনীতিটা ঠিক কারা করছে? আপনাকে ধন্যবাদ। এটা তো একটু খুবই স্পর্শকাতর বিষয় এবং আমিও একটা বেশ ঝুঁকি নিয়ে কথাটা বলেছি। ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশ নিয়ে দিল্লির একটা ছক আছে। সেই ছকটা হচ্ছে, যেটা আমি নানাভাবে আমার কিছু লিখিত কাজের মধ্যে বলার চেষ্টা করেছি, যেহেতু এখানকার ৪৭ সালের ইতিহাস, আমরা যেহেতু পার্টিশন হয়েছে, 71-এ মুক্তিযুদ্ধ ইত্যাদি নানা কারণে, যেটা হয়তো এখন আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না, দিল্লি এটাকে অ্যানেক্স করতে পারবে না বা করবে না, ঠিক আছে? তাহলে তার জন্য মডেলটা কি? তার জন্য মডেলটা হচ্ছে এখানে এমন কাউকে সবসময় প্লান্ট করা যাতে কার্যকর লাগামটা তার কাছেই থাকে, কিন্তু তার হয়ে ওই এখানকার কোনো একটা পক্ষ রাজনীতিটা করে, বা যেটাকে তারা বলে যে সিকিউরিটি কনসার্ন, দিল্লির সিকিউরিটি কনসার্ন, এটাকে দেখভালও করে। এটাই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। ৫ আগস্টের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থান ঘটার মধ্য দিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা ভেঙে গেছে। আপনি খেয়াল করবেন যে ৭ জানুয়ারি, ২৪-এর ৭ জানুয়ারির আগে এখানে যখন আমরা বিশেষত বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির একটা অংশ যখন সুষ্ঠু নির্বাচন দাবি করলো, তখন ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পত্রপত্রিকায় সম্পাদকীয় ছাপা হয়েছে যে ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি, যেখানে তারা বলার চেষ্টা করেছে আওয়ামী লীগকে বিনা ভোটে কিংবা এই ধরনের ডামি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় রাখাটাই হচ্ছে ডেমোক্রেসি। অন দ্য আদার হ্যান্ড, আমরা যারা ডেমোক্রেসি, ইলেকশন ইত্যাদি চাচ্ছি, আমরা হচ্ছি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তথা ইসলামিক জঙ্গি। ঠিক আছে, এইটা ছিল তার প্রজেকশন। মানে এবং আপনি জানেন আরও আগে 14 সালে এখানে কিভাবে সুজাতা সিং এসে জাতীয় পার্টিকে এক ধরনের বাধ্য করে নির্বাচনে নিয়ে গেছে। মানে মূল প্রজেকশনটা হচ্ছে যে এখানে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা ত্বরান্বিত হতে দেবে না বাংলাদেশে, আওয়ামী লীগকেই তারা এখানে রেখে দেবে। কিন্তু যখন ৫ আগস্টে, যেটাকে তারা তাদের ইন্টেলিজেন্স ফেলিয়ার বলে থাকে, তো আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো গণ অভ্যুত্থানই আসলে ইন্টেলিজেন্স ফেলিয়ার। আপনি গণ অভ্যুত্থানকে ইন্টেলিজেন্স তৎপরতা দিয়ে ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, তো ৫ আগস্টের পরে এই ছকটা ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে, আওয়ামী লীগ আর নাই। তখন তারা নতুনভাবে চেষ্টা করছে যে কীভাবে বাংলাদেশে তারা তাদের লাগামটা ধরে রাখবে, তাদেরকে এখানে ধরে রাখতে হবে। কারণ তারা তাদের দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে, বাংলাদেশকে তারা চারপাশ দিয়ে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রাখবে। কারণ এটা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ, যেহেতু মুসলমান, সুতরাং তারা সম্ভাব্য টেররিস্ট তাদের ভাষায়, কিংবা অনুপ্রবেশকারী। হ্যাঁ, তাহলে এই জনগোষ্ঠীটাকে নিয়ন্ত্রণে রাখতে গেলে নতুন কাউকে, নতুন কোনো অ্যারেঞ্জমেন্টে হলেও দিল্লিকে এখানে তার লাগামটা রাখতে হবে। সেটা করার জন্যই তারা দেখবেন যে বারবার, এটা কিন্তু খুব অদ্ভুত যে আমি যেটা বললাম, ৭ জানুয়ারির আগে তারা এখানে নির্বাচন চাওয়াটাকে বলেছে যে ইসলামিক জঙ্গিবাদ। এখন তারা বলছে যে সংস্কার করবে নির্বাচিত সরকার এসে। ইউনূস সরকারকে তারা অনির্বাচিত সরকার বলছে। দেখেন, ইউনূস সরকার নির্বাচনের মধ্য দিয়ে আসেন, এটা সত্য, কিন্তু অনির্বাচিত সরকার কথাটার খুব স্পেসিফিক মানে আছে বাংলাদেশের ইতিহাসে। 111 টাইপের অবৈধ সরকারকে আমরা এখানে অনির্বাচিত সরকার বলি। এই গভর্নমেন্ট, পাবলিক পারসেপশন, এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, কিংবা সারা দেশের মানুষ এই গভর্নমেন্টকে, তারা জানে যে আমরা ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করি নাই, বাট এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। যত দুর্বল হোক, যত প্রিম্যাচিওর হোক, যাই হোক, এই সরকারটা আমাদের সবার সমর্থন পাচ্ছে। সমালোচনা আমাদের আছে, কিন্তু সমর্থন পাচ্ছে। এমনকি হাইকোর্ট পর্যন্ত একটা আদেশ দিল যে 106-এর আন্ডারে কনস্টিটিউশনের, যে এটা
এই সরকার গঠন করা যাবে। পাশাপাশি তারা বলল যে অন টপ অফ দ্যাট জনগণ দ্বারা এই সরকার সমর্থিত, পাবলিক উইল দ্বারা এটা সরকার সমর্থিত, এটা কোর্টের ল্যাঙ্গুয়েজ। সেই সরকারকে তো আপনি অনির্বাচিত বলতে পারেন না। এখন তাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে যারা গত 8 মাস আগে বাংলাদেশে নির্বাচন চাইল না, তারা এখন পাগল হয়ে গেছে বাংলাদেশ কেন নির্বাচন দিচ্ছে না, ইউনূস সরকার কেন এত সংস্কার করছে, এই অনির্বাচিত সরকার কেন সংস্কার করবে। দিল্লির এজেন্ডা বাস্তবায়ন কারা করছে? এখানে অনেক রাজনৈতিক দল বা অনেকে বুঝে হোক না বুঝে হোক এই ট্র্যাপে পড়েছে। সবটা যে তারা বুঝে করছে এরকম না। 72-এর কনস্টিটিউশনটাকে টিকিয়ে রেখে আপনি যদি শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে দেন, সেটাকে আমরা বলবো না যে এখানে গণতন্ত্র হবে, সেটা নির্বাচন হবে কিন্তু গণতন্ত্র হবে না। আমি একটু রেজাউল করিম রনি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, মানে গেল কয়েকদিন ধরে আমার কাছে মনে হচ্ছে যে পলিটিক্সটা একটু টেন্সড অবস্থায় আছে, যার একটি বড় কারণ আমরা সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্বের কথা শুনেছি। সত্য মিথ্যা তা তো আর বলবার সুযোগ নেই। গতকালের সেনাপ্রধানের একটি বৈঠকের কিছু খবর আমাদের সামনে চলে এসেছে, যেখানে তিনি বলছেন যে ডিসেম্বরে তিনি নির্বাচন চান। বিএনপির পক্ষ থেকে তো প্রচণ্ড রকম দাবি আছে। আমি দেখলাম যে ইশরাকের মেয়র পদের সেই যে তারা মাঠে নামলে এখন 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগও দাবি করছে। ডক্টর ইউনূস কি বেশ কঠিন একটা পরিস্থিতির মধ্যে এখন পড়ে গেলেন নাকি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, এইগুলো হওয়ারই কথা ছিল। কারণ হলো, আপনি দেখেন পলিটিক্যাল প্রসেসের মধ্যে ডেমোক্রেটিক প্রসেস কখন ফাংশন করে, লিবারাল প্রসেস তখনই ফাংশন করে যখন আপনি একটা কালচার অফ ডায়ালগ অর্জন করতে পারবেন। সো কালচার অফ ডায়ালগটা এখানে হচ্ছিল এক ধরনের, আপনারা জানেন যে ঐক্যমত কমিশনে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের আলাপ হচ্ছিল, কিন্তু কালচার অফ ডায়ালগটা আপনার এটা ফেথ পাচ্ছিল না, মানে কনফিডেন্স হারাইছিল যে এটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি খুঁজে পাচ্ছিল না রাজনৈতিক দলগুলো। তো যখন এই আপনার ট্রাস্ট ইস্যুটা চলে আসে এবং ট্রাস্ট না পায়, তখন আসলে এই ডায়ালগ প্রচেষ্টাগুলো আসলে ওয়ার্ক করে না। তো ডায়ালগ প্রচেষ্টা ওয়ার্ক করার আগের কন্ডিশন হলো আপনাকে ট্রাস্ট অর্জন করতে হবে। এখন ট্রাস্ট অর্জন করার ক্ষেত্রে আমাদের এখানে যেটা হচ্ছে যে পলিটিক্যাল মানে পার্টিসগুলো তাদের প্রত্যেকেরই ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা আছে, কিন্তু সেই প্রতিযোগিতার মধ্যে কোনটা তারা ট্রাস্ট অর্থে বিশ্বস্ততার সহিত কোন প্রতিযোগিতাটা করছে, আর কোনটা তারা ক্যামোফ্লেজ ঘোলা পানিতে মাছ শিকার যেটাকে বলে সেটা করছে, এইটা অনেক সময় আপনার একটা আরেকটাকে ছাপিয়ে যায়, ওভারল্যাপ করে ফেলে। সেই কারণেই প্রবলেমটা হয়। তা আমি এখন এই প্রবলেমটা কেন তৈরি হলো সেটার বোঝার যদি চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ধরেন এইখানে আমরা ধরেন 5 তারিখের পরে আমরা বারবার বলতেছিলাম যে দেখেন 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। আপনি দেখছিলাম লিখেছেন, বারবার বলেছি, আমরা বারবার লিখেছি। কিন্তু এখন ধরেন বিএনপি একটা কথা বলছে, এখন আপনি একটা নতুন দল বা আপনি অন্য দল করেন, এই জন্য আপনাকে তারা 100% বিরোধিতা করেই আপনার রাজনীতি করতে হবে, এই দিন আসলে অলমোস্ট শেষ হয়ে গেছে। যদি আপনি এই কালচারের দিকে নিয়ে যান তাহলে তখন এটা কনফ্রন্টেশনের দিকে যাবে। ডায়ালগ অফ কালচার যেটা, হ্যাঁ, আপনার আলাপ আলোচনার মধ্য দিয়ে সমঝোতা বা প্রবলেম বা সমস্যা নিরসনের যে সংস্কৃতির কথা আমরা বলছিলাম, যে এটা একটা ডেমোক্রেটিক প্রসেসে উত্তরণের জন্য প্রাইমারি কন্ডিশন, সেইটা ডেভেলপ করার আর কোনো সুযোগই পাবে না। তো এইটা যখন ডেভেলপ করার সুযোগ না পাবে, তখন যেটা হবে যে হ্যাঁ, এই সরকারের যদি কোনো ম্যান্ডেট থাকে সেটা হলো সমস্ত দল মত রাজনৈতিক পক্ষ সমস্ত মানুষের ঐক্যটাই ম্যান্ডেট। যতক্ষণ পর্যন্ত ঐক্য আছে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই সরকার নির্বাচিত কি অনির্বাচিত এই তর্ক ইরিলেভেন্ট, ম্যান্ডেট প্রশ্ন। কিন্তু ম্যান্ডেটের প্রশ্নটা কখন আসে? যখন আসে হইল আপনার এই ঐক্যের ফাটলগুলো আমাদের সামনে বড় বড় করে তৈরি হয়, যার আত্মবিশ্বাস থাকতেছে না বা যে বিশ্বাস করতে পারতেছে না, সে তখন বলতেছে তো এই সরকার তো নির্বাচিত না, ফলে নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না। আরেকটা হলো, এই সরকার ক্ষমতায় আসার পরে সংস্কার এবং নির্বাচনটাকে যেভাবে মুখোমুখি করা হয়েছে, এটা খুবই ডেঞ্জারাস হয়েছে। এটার কারণে বিশ্বাসের অবস্থাটা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা করা দরকার ছিল, আওয়ামী লীগের বিচারটাই সংস্কার, আলাদা করে সংস্কার বলে কিছু নাই। যেন বিচারটা কোন অর্থে? সার্বিক অর্থে। বিচার কথাটা যদি আপনি বড় সেন্সে নেন, ফৌজদারি হচ্ছে, প্রত্যেকদিনই তো হচ্ছে বিচার। তো আপনার বড় অর্থে যদি নেন, একটা হলো ফৌজদারি, যারা গুম খুন করছে এটা একটা, আর একটা হলো থট ক্রাইম যারা করছে। একটা ফ্যাসিবাদকে রাজনীতি মনে করা, এটা হলো ভুল, এটা অন্যায় না। এখন এই ভুলদের মধ্যে যারা আছে, যে জনগোষ্ঠী আছে, তাকে তো আপনার পলিটিক্যালি পুনর্বাসন করতে পারতে হবে, তাকে তো আপনি পলিটিক্যালি এডুকেটেড করতে হবে, নাহলে দেশ দাঁড়াবে কীভাবে? এতদিন আপনি বিএনপি জামাত বলে পিটাই মারছেন, এখন কি আওয়ামী লীগ বলে পিটাই মারবেন? তাহলে আপনার একটা নেগোসিয়েশন লাগবে, সমাজে একটা রিকনসিলিয়েশন লাগবে।
সমাজে একটা ঐক্য প্রচেষ্টা লাগবে। সেই ঐক্য প্রচেষ্টার জন্য সার্বিক অর্থে আওয়ামী লীগকে ডিল করতে পারতে হবে। আচ্ছা, আমি একটু প্রশ্ন নিয়ে আসবো, কে প্রশ্ন করবেন? আচ্ছা, অনেক, আমি ওখান থেকে একজন নারীর প্রশ্ন আগে নিয়ে আসে, আপনি আগে করেন। আমি দুইটা করে প্রশ্ন নিব, নাম পরিচয় দিয়ে কার কাছে প্রশ্ন করতে যাচ্ছেন তাও বলতে পারেন চাইলে। আপনি একটু মাইকটা নিয়ে নেবেন। আমি সাবিহা জাকির, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। আমি যেই টপিকটা নিয়ে প্রশ্ন করতে চাই সেই টপিকটা এখনো এখানে তোলা হয়নি, অফ টপিকও না। আমার প্রশ্নটা সরোয়ার তুষারের কাছে। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যে কিনা জুলাই আগস্ট মুভমেন্টের সামনের সারির যোদ্ধা ছিলেন এবং ছাত্রদলের নেতা ছিলেন, শাহরিয়ার আলম শাম্য, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। যেখানে দেখা যায় সার্জিস আলম হেলিকপ্টার নিয়ে বগুড়ায় একটি জানাজায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সেখানে শাম্যর জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় হওয়া সত্ত্বেও তার জানাজায় এনসিপির কোনো নেতাকর্মী অংশগ্রহণ করেননি এবং তার ব্যাপারে কোনো শোক বার্তাও প্রকাশ করেননি। আপনারা সারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেন, সারা বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকুক কি না থাকুক, আপনারা ছাত্র জনতার পক্ষে কথা বলেন। সেখানে আমার এটা ধরেই নিতে হচ্ছে যে শাহরিয়ার আলম শাম্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা হওয়া সত্ত্বেও আপনারা তাদেরকে উপেক্ষা করেছেন। রিজনটা হলো সে একজন ছাত্র দলের নেতা ছিল। এটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন নিব সামনে থেকে, আপনি করেন। আমি মশির রহমান আবেদ, আমি পড়াশোনা করছি ঢাকা কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আসলে আমাদের হয়তো জুলাই প্রক্লেমেশনটা হয়ে যাবে, হয়তো আমাদের দেশে সংবিধানের একটা পরিবর্তন এসেই যাবে, কিন্তু আমাদের দেশে রাজনীতিবিদদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি, যে অনৈক্য, সেই কাদা ছোড়াছড়ি কি বন্ধ হবে এবং রাজনৈতিক দলগুলো কি আরও শক্তিশালী হবে এবং আমাদের দেশের যে দুর্নীতিবাজ মানুষগুলো তাদের কি দুর্নীতি বন্ধ হবে এবং আমাদের দেশের যে গরিব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার মান কি পরিবর্তন হবে? এই প্রশ্নটা আমি সরোয়ার তুষার ভাইয়ের কাছে করছি। আমি সেকেন্ড প্রশ্নটা আসলে রনি ভাইয়ের কাছেই দিতে যাচ্ছিলাম। রনি ভাই উত্তর দিবেন, তার আগে আপনি যদি সাম্যর ব্যাপারটা বলে আসেন, আমরা উত্তরগুলি খুব সংক্ষেপে দিয়ে দেবো। হ্যাঁ, না, সাম্য আমাদের, আপনি হয়তো জানেন যে আমাদের সাম্যর বড় ভাই আমাদের একদম রাজনৈতিক সহকর্মী এক অর্থে, আমাদের দল না করলেও। এবং সাম্যর মৃত্যুটা খুবই শকিং, যেভাবে তাকে হত্যা করা হয়েছে। আমাদের অনেকেই গেছেন, সেভাবে আমরা আনুষ্ঠানিকভাবে যাইনি, সেটা আপনি বলতে পারেন, কিন্তু সাম্যর আমাদের দলের কেন্দ্রে আছেন এমন অনেক সাম্যর একদম সরাসরি বন্ধু এরকমও আছে। ফলে আমরা পুরো প্রক্রিয়ার মধ্যেই আমরা আছি। আনুষ্ঠানিকভাবে আমরা যাই নাই, সেটার প্রদর্শনী হয় নাই, সেটা একটা আপনি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন, আমি সেটা নিয়ে খুব আপত্তি করব না। কিন্তু সাম্য ছাত্রদল নেতা, এই কারণে আমরা এই ব্যাপারে খুব একটা তাকে উপেক্ষা করছি, এটা একদমই সত্য কথা না। কারণ আমরা কেউ চাই নাই যে সাম্য এভাবে আমাদের কাছ থেকে চলে যাক। এবং যখন আমরা শুনলাম যে ছাত্রদল নেতার পাশাপাশি আমাদের একজন ভাইয়ের উনি ভাই, তখন এটা আমাদের একদম একটা ব্যক্তিগত ক্ষতির মুখে আমরা পড়েছি। এবং এই শোক আমরা এখনও মানে এটা বলে বোঝানো যাবে না, যেটা আমাদেরকে আসলে পড়ায়। আমরা হয়তো প্রতিদিন আমাদের সামনে ইস্যু আসে, সেটা আমরা ডিল করি, সেটা নিয়ে আমাদের কথা বলতে হয়, কিন্তু এই ক্ষতগুলো সবসময় থাকে ভিতরে। এবং আমরা চাই যে আমরা তার সাম্যকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা এটা অবশ্যই সরকার এবং রাষ্ট্রের এখানে আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। প্রথমত এই জীবনটা আমরা রক্ষা করতে পারলাম না, এবং পরবর্তীতে আসামি ধরার ব্যাপারেও এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয় নাই। তো সেই কারণে আমরা আমাদের দিক থেকে এটা হয়তো আমরা পাবলিকলি সেভাবে করি নাই, কিন্তু সরকারের সংশ্লিষ্ট যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে আমরা বারবার এটা হ্যামারিং করার চেষ্টা করছি যে আপনারা এই মৃত্যুটার, এই যে হত্যাকাণ্ডটার স্বরূপটা আমাদের সামনে উদ্ঘাটন করেন। কেন এটা কি সিম্পলি যেটা শোনা যাচ্ছে ওরকমই একটা ওই মুহূর্তের একটা ক্ল্যাশ ছিল? আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে অত সামান্য ঘটনা মনে হয় না। আমার কাছে মনে হয় যেটা আরও বড় কোনো প্লটের পেছনে আছে, কারণ এত ভাইব্রেন্ট একটা ছেলে আমাদের মাঝখান থেকে চলে গেল। তো সেইটা আমরা আমাদের জায়গা থেকে বলছি। এবং রাজনৈতিক সমালোচনা একটা দলের সাথে আরেকটা দলের থাকবে, কিন্তু আমরা একটা মৃত্যু, এরকম একটা চোখের সামনে এরকম একটা ব্রাইট ছেলে মারা যাবে কিংবা নিহত হবে, তাকে হত্যা করা হবে, সেটা আমরা উপেক্ষা করব, এটা আমরা এত মানে অবিবেচক না। হ্যাঁ, ফলে আপনি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, এটা আমি অবশ্যই করি যে আমাদের দিক থেকে হয়তো আমরা পরিপূর্ণভাবে দায়িত্বশীল আচরণ করতে পেরেছি সেটা বলবো না, কিন্তু এই ঘটনা নিয়ে আমরা খুবই কনসার্ন আছি এবং আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আমরা জানতে চাই যে কারা এটা হত্যা করলো, এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, কেন এই হত্যাকাণ্ড করা হলো, এবং যেন প্রকৃত যারা দোষী, যারা এই যে ক্রিমিনাল হত্যাকারী, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আসে। রনি ভাই, আপনি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতেন যে রাজনীতিতে কি পরিবর্তন? দেখেন, রাজনীতি কথাটার এক একজনের কাছে এক এক রকম মানে।
আমাদের এখানে 54 বছরের রাজনীতি কথার যে মানে ছিল, মিনিং ছিল, যে অর্থ ছিল, এটাকে পরিবর্তন করতে পারা হলো 1 নম্বর কাজ। যেমন এই জন্য আমরা বলতেছিলাম 5 তারিখের পরে রাজনীতিটা হবে কি, রাজনীতিটা হবে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। মানে 5 তারিখে আপনি যে রাস্তায় নামছিলেন, বিদায় পথী হইলা বন্দুকের সামনে দাঁড়াইছিলেন, কোন জায়গায় ক্ষমতায় কোন পোস্ট পাবেন এটা চিন্তা করে তো দাঁড়ান নেই, তাই না? তো তার মানে কি, আপনি ইমিডিয়েটলি এই মুহূর্তে ক্রাইসিস, এভাবে গুলি করে হত্যা করা অন্যায়, আপনি দাঁড়ায় গেছেন। এই যে স্বেচ্ছা শ্রম, এই যে পরোপকারী মানসিকতা, এটাকে বলে ফিলেন্থ্রপি, এবং আনকন্ডিশনাল, হ্যাঁ, সলিডারিটি, এই রাজনীতিটাই হলো 5 তারিখের পরের রাজনীতি। আর 5 তারিখের আগের রাজনীতি হলো পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি। 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 1000 কোটি টাকা চুরি করবো, 10 কোটি টাকার কাজ করব, কিছু ক্যাডার পুষবো, রাজনীতি করব। এটা হলো 5 তারিখের আগের রাজনীতি। আর 5 তারিখের পরের রাজনীতি হলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, আগেই আমি হাজির হয়ে যাব। এটা গেল একটা প্র্যাকটিক্যাল অবস্থা, এইভাবে রাজনীতিটা করতে হবে। কিন্তু সে সব দলের জন্য সত্য। যদি রাজনৈতিক দলগুলো মনে করে 5 তারিখকে তারা পুরাপুরিভাবে বুঝতে পারবে বা বোঝার চেষ্টা করবে, বা 5 তারিখের সহিত 5 তারিখের সাথে তারা একটা কি বলে যে আদবপূর্ণ আচরণ করবে, তাহলে এই জায়গায় আসতে হবে। এটা গেলো একটা। আর থিওরিটিক্যালি রাজনীতি কথাটা নানা মিনিং আছে। আমাদের এখানকার বুদ্ধিজীবীরা রাজনীতি কথাটা শিখাইছে, রাজনীতি কথাটা মানে ক্ষমতা ছাড়া রাজনীতি কথাটার কোনো অর্থ নেই, এটা একটা বাজে কথা। আমি নাম নিচ্ছি না, এই ধরনের বুদ্ধিজীবিতাকে আমাদের চ্যালেঞ্জ করতে পারতে হবে। রাজনীতির সাথে ক্ষমতার সম্পর্ক না রেখেও রাজনীতি করেছেন এমন উদাহরণ আপনি ধরেন অনেক পাবেন। গান্ধী, মাওলানা ভাসানী একবার একটু ক্ষমতায় গেছিল, তারপরে সারা জীবন রাজনীতি নির্মাণের রাজনীতি করছে। এবং রাজনীতি কথাটা গান্ধীর দিক থেকে যদি দেখেন, গান্ধীর দিক থেকে দেখবেন কি রাজনীতি করছে সে কীভাবে, পলিটিক্স অ্যাজ এক্সপেরিমেন্ট অফ ট্রুথ, সত্যে পৌঁছানোর। আপনি ইবাদত করেন কেন? জান্নাতে বড় গাছ পাবেন এই কারণে? বা কেউ পূজা করে যে ঈশ্বর তাকে টাকার বস্তা দিয়ে যাবে এই কারণে? সে সত্যে পৌঁছানো, তার পরম সত্যে পৌঁছানোর জন্য সেটা করে। তো এই যে ইবাদত, এই যে আধ্যাত্মিকতা, এই যে আপনার সাধনা, পলিটিক্সটা এই আকারে মানুষ করতে পারে। সাধনা মানে সত্যে পৌঁছানোর একটা পথ বা মাধ্যম আকারে করতে পারে। সো ওইটার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল সম্পর্ক থাকে। এই জন্য পলিটিক্সের সাথে নীতি কথাটার আপনার যে বিচ্ছেদ হয়ে গেছে, পলিটিক্সের সাথে ইনস্টিটিউট, ক্ষমতা, হ্যাঁ, পুলিশ, রাজনীতি, মিছিল, ক্যাডার, এই যে একটা আয়োজন তৈরি হয়েছে, এটা আমাদের রিভিজিট করা দরকার, রিথিঙ্ক করা দরকার। সেটা কি 5 আগস্টের পরে দেখেছেন হয়েছে? এই কথাই তো বলতেছি। এখন আমরা কথাটা বলার সুযোগ পাচ্ছি, আপনারা ডাকছেন, এটাই আমরা মনে করি বড় অগ্রগতি। হ্যাঁ, তো এই যে প্রশ্নটা করলো, এই জন্য উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি। তো ফলে এই জিনিসটা চিন্তা করতে হবে কার? আমাদের। মুরব্বীরা অনেক করছে, হ্যাঁ, তারা 47 সাল থেকে এই পর্যন্ত অনেক করছে, ঠিক আছে, আমরা কৃতজ্ঞ। ইতিহাস পূজা করার জিনিস না, ইতিহাস রিকগনাইজ করবেন এবং ইতিহাসকে বর্তমানে যাপন করবেন। এই জন্য আমাদের পুরো ইতিহাসের প্রকল্পটাকে রিডিং করা দরকার, এবং কনসেপচুয়ালি চিন্তার দিক থেকে আমাদের রাজনীতির যে মিনিংটা তৈরি হয়েছে, এটাই আমাদের জন্য অভিশাপ। হ্যাঁ, রাজনীতির এই মিনিংটা চেঞ্জ করে ফেলতে হবে, এবং চেঞ্জটা কে করবে? আপনি, আমি, আমাদের ইয়াং প্রজন্মের। এই জন্য 24-এর গণ অভ্যুত্থানটা হলো, এখানে জাতির পিতা কে? জেনজি, পুরা জেনারেশন। এই যে আমরা নতুন জাতির পিতা, আমাদেরকে রাজনীতির মিনিংটাও চেঞ্জ করতে পারতে হবে। এবং আমাদেরকে এই জন্য পুরানা যারা বুদ্ধিজীবিতা করছে বা এখানে জাতিগত ইতিহাসের বয়ান নানাভাবে নির্মাণ করছে, এটাকে খুব ভালোভাবে ডায়াগনোসিস করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, করে আমাদেরকে একটা থিওরিটিক্যাল ভায়োলেন্স চালায় যেতে হবে, চালায়া নতুন ন্যারেশন নির্মাণ করতে হবে, এবং স্পিরিট অফ দ্য বাংলাদেশ আমাদের ইনভেন্ট করতে হবে। তাহলে একটা রাজনীতি তৈরি হবে, নাহলে এইটা দল তৈরি হবে কথায় কথায়। হ্যাঁ, ওই যে বিভিন্ন সিজনে দেখবেন প্রচুর ব্যবসা করে, এখন দেখবেন যে প্রচুর ডাবের ব্যবসা করবে, এই যে বৃষ্টি আসতেছে, ইলিশ মাছ পাওয়া যাবে, অনেক লোক ইলিশ মাছের ব্যবসা করবে। এখন রাজনৈতিক দল করার মৌসুম, অনেক দলও করবে। হ্যাঁ, ছোট বিরতি নিয়ে দর্শক, জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপলে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল। আজকে আমরা কথা বলছিলাম যে ঠিক কোন বন্দোবস্তে বাংলাদেশ এখন চলছে আমরা বুঝতে চাই, এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সার্ভার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং রয়েছেন রেজাউল করিম রনি, লেখক, চিন্তক এবং যমনের সম্পাদক, এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। তারাও আজকে আমাদের অতিথিদেরকে প্রশ্ন করছেন। আমি শুরুতেই তরুণ প্রজন্মের প্রতিনিধিদের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসতে চাই। কে করবেন? ওখান থেকে আপনি যদি করে আসেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের দুইজনের কাছে। তো আমরা যারা জুলাই আন্দোলনে গিয়েছিলাম, তো আমরা হচ্ছে ওইখানে কোনো ব্যানারে যাই নাই। আমি ধরেন ছাত্রদল থেকে গেছি, আপু জামাত থেকে গেছে, উনি সাধারণ শিক্ষার্থী হিসাবে গেছে।
তো 5ই আগস্টের পর আমরা যখন দেশ বিনির্মাণ করতেছি সেই ক্ষেত্রে আমরা কেন এককভাবে কাজগুলো করতেছি না? কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্য দলকে দোষারোপ করতেছি। তো যেমন আপু যেখানে বলছিল যে সাম্যবায়ের যে হত্যাটা হয়েছে, ওই ক্ষেত্রে যদি এনসিপি এবং তার আশেপাশে যে দল আছে যেমন জামাত বা অন্যান্য দলগুলো যদি বিএনপির সাথে একত্রতা পোষণ করতো যে ভাইয়ের হত্যার বিচার আমরা চাই, তাহলে তাদের দুই দলের মধ্যে যে রাজনীতিক ক্লেশগুলো সেগুলো কিন্তু অনেকটাই কমে যেত। তো ওই ক্ষেত্রে আমাদের যারা তরুণ প্রজন্ম আসি ভাইদের কাছে আমাদের অনেকটাই প্রত্যাশা তারা যাতে এই রাজনীতিক কাদা ছোড়াছুরি যে খেলাটা সেটা যাতে আমাদের অফ হয়, যার ফলে আমরা সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি। ওখান থেকে আরেকটা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আমার নাম ফুয়াদ ফেরদৌস, আমি আইইবি স্টুডেন্ট। আমার তো সবার কাছে একটা কোশ্চেন যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে সবচেয়ে বড় সংকট সেটা আসলে কী, এবং রনিম ভাইয়ের কাছে কোশ্চেন যে 5ই আগস্টের পরে দেশের যে মানে এত বড় ফেসিস্ট স্মরণ হলো, তারপর থেকে দেশের যে সকল কর্মকাণ্ড শুরু হয়েছে তা আগে যারা যা করছে তারপরেও কি তারা সেম জিনিসটা করে নাই? আমার মনে হয় না যে কেউ সাম্যর হত্যার বিচার চায় না, এরকম না। যেমন যেহেতু ছাত্র এবং যেমন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা কিন্তু লাগাতারভাবে অনেকগুলো জিনিস বলে এসেছে যে এই হত্যাকাণ্ড এগুলো যেন সামনে আরও না ঘটে, একটা নিরাপদ ক্যাম্পাসের জন্য কী কী করতে হবে তারা তাদের জায়গা থেকে বলেছে। আমরা আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে বিচার চাচ্ছি, এবং এখানে যে সরকারের ব্যর্থতা আছে আসামি ধরার থেকে কিংবা আগের যে একটা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এগুলোর যে ঘাটতি আছে, এটা আমরা এই সমালোচনা করার ক্ষেত্রে আমরা কখনো পিছপা হই নাই। ফলে সাম্য একটা রাজনৈতিক দল বা একটা ছাত্র সংগঠন করতেন, এই কারণে অন্যরা বাংলাদেশ সেই জায়গায় অনেক বিভেদ আমাদের মধ্যে আছে, কিন্তু এইটুকু অন্তত আছে যে এরকম একটা নির্মম হত্যাকাণ্ডকে সবাইকে নাড়া দেবে, এই হত্যাকাণ্ডটা সবাইকে নাড়া দিয়েছে। ফলে আমি ওইখান থেকে মনে করি যে এইটুকু আমি নিশ্চিত করতে পারি আপনাকে যে সাম্যর হত্যাকাণ্ডটাকে কেউ উপেক্ষা করা কিংবা কেউ এটাকে খুব ভালোভাবে নিয়েছে এরকম আমার কাছে মনে হয় না। রনি ভাই, আমি আগে উত্তরটা দিই। হ্যাঁ, তুষার তো অনেকখানি বলেই ফেলছে। আমি আরেকটা জায়গাতে একটু এঙ্গেজ করি। ঐক্য এবং জুলাই অভ্যুত্থানের যে ঐক্যটা, সেই ঐক্যটাই কিন্তু বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে কি করতে হবে সেটা খানিকটা বলে দেয়। এখন এই ঐক্যটা যদি রক্ষা করা না যায়, কেন রক্ষা করা যাবে না সেটা হলো যে ঐক্য কি আছে? ঐক্য এখনো আছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, কয়েকটা জায়গায় তো ঐক্য আছে, নইলে ইউনুস সরকারই তো ক্ষমতায় থাকতো না। ইউনুস সরকারের ক্ষমতা থাকার বেসিস হলো ঐক্য। এখন ঐক্যটা কেন ভেঙে যাচ্ছে হলো আমরা পলিটিক্সটাকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম আকারে দেখি, যেটা আগেও খানিকটা আলাপ হলো। আমাদের এই জন্য রাজনীতির সংজ্ঞাটাই চেঞ্জ করে ফেলতে হবে। রাজনীতিক আরও পেশা হইতে পারে না, দল লাড়াচাড়া কইরা টাকা পয়সা বানানো এটা কোনো কাজ হইতে পারে না। ফলে রাজনীতিটা একটা পুরাপুরি ফিলেন্থ্রপি। এই জন্য রাজনীতি করার লোক বাংলাদেশে দেখবেন সবচেয়ে বেশি পেশায় নিয়োজিত কোন লোক? হ্যাঁ, রাজনীতি পেশা। রাজনীতি তার পেশা হবে কেন? সে দোকানদারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, বা একটা চাকরি করবে, পাশাপাশি রাজনীতি করবে, কারণ এটা তো স্বেচ্ছাশ্রম ভাই। এই জিনিসটা করার মানসিকতাই আলাদা। সো এই যে রাজনীতি এবং সরকারি চাকরি, এই যে দুইটা সোনার হরিণ, এইটার থেকে আলাদা করে ফেলতে হবে জনগণকে। রাজনীতি মানে হলো গরিবানা হালে থাকবে, নিজের খাবার পাবলিকরে দিয়ে দিতে হবে, এটা কষ্টকর জীবন। যদি রাজি থাকো রাজনীতিবিদ পাবেন না আপনি। না, যদি না করে তাহলে লুটপাটের অংশ আকারে রাজনীতি হচ্ছে, তাহলে তখন এগুলো নিয়ে আলাপ করে লাভ নাই। তো তাহলে রাজনীতির মিনিংটা তো চেঞ্জ করতে হবে, তাই না? 5 তারিখে যে ছেলেটা নামলো, এই জন্যই তো আমি বলতেছি এখানে অভ্যুত্থানের কোনো রাজনীতি থাকে না। অভ্যুত্থানে থাকে একটা স্পিরিট কথাটা বিমূর্ত, সেই স্পিরিটের আলোকে রাজনীতি লাগবে আমাদের, সেই কারণে নতুন দলও করতে হয়েছে। হ্যাঁ, যদি 5 তারিখেই একটা রাজনৈতিক ফয়সালা হয়ে যেত তাহলে তার নতুন দল দরকার হইতো না। এখন এই রাজনীতিটা কি হবে? এই রাজনীতিটা হবে নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের একটা, মানে 5 তারিখে যে বাচ্চারা নামলো, সে নামার মধ্যে একটা স্পষ্ট মেসেজ কিন্তু ছিল, অ্যাবস্ট্রাক্ট তাত্ত্বিক আলোচনার বাইরে। সেটা হলো যে আমাকে আমার রাষ্ট্রের পুলিশ গুলি করে মারতে পারে না। এই যে আপনার নতুন কর্তাসত্তার আবির্ভাব, এইটাই নাগরিক শক্তি, এইটাই নাগরিক সত্তা। সে আগে জনগণ আকারে ছিল। আওয়ামী লীগ বলতো আমার জনগণ, বিএনপি বলে আমার জনগণ, জামাত বলে জনগণ আমার সাথে আছে। এই জনগণ ভিত্তিক বাকুয়াজি আর দরকার নেই। দরকারটা হইল নাগরিক ভিত্তিক রাষ্ট্র। সেটা কি? সেটা হলো যে দল যার যার রাষ্ট্রসভার। আমি যেই দলের অনুসারী, এই দল কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা না আসতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, রাষ্ট্র আমার সাথে বেইনসাফি করবে না, রাষ্ট্র আমার অধিকার প্রোটেক্ট করবে। এবং আইন সবার আগে মানতে হবে রাষ্ট্রকে। অথরিটি যদি আইন না মানে বিশৃঙ্খলা শুরু হয় ওইখান থেকে। সো 5 তারিখের যে আপনার প্রচেষ্টাটা, সেখানে রাজনৈতিক পার্থক্য থাকবে। যে জামাতের আপু আসছে, যে নন পলিটিক্যাল জেনজি আসছে, হ্যাঁ, যে ধরেন আপনার ঘুষখোর অফিসারের সন্তান আসছে, কোনো সমস্যা নেই। সবাই মিলে আসার মধ্য দিয়ে
আপনার একটা যে আপনার বার্তা দেওয়া হলো যে নাগরিক আকারে আমার প্রতি রাষ্ট্র অন্যায় করবে না, হ্যাঁ, এইটা আপনি রক্ষা করেন। আপনি জামাতি থাকেন, আপনি বিএনপি থাকেন, এনসিপি থাকেন, অসুবিধা নেই। কিন্তু এই যে নাগরিক শক্তিকে রক্ষা করার যে একটা ঐক্যবদ্ধ কমিটমেন্ট, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে পালন করতে হবে। আমি আরো দুটো প্রশ্ন নিয়ে আসবো, আচ্ছা ওখান থেকে আপনি করুন। আর আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে, আমি আপনাদের মতো এখানে সবাই যে বসে আছে সবার মতোই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা। পরিচয়টা আসলে এভাবে দেওয়ার একটা বড় কারণ আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে তুষার ভাইয়ের কাছে। কোশ্চেনটা হচ্ছে যে আমরা যেহেতু জানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেই কিন্তু আমরা বলতে পারি মূলত হচ্ছে এনসিপির আত্মপ্রকাশ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে জুলাইয়ের অনেক দায় হচ্ছে এনসিপির উপরে আসে, কিন্তু এনসিপি সেভাবে অনেক দিক থেকেই সেরকম কাজকর্ম করতে পারছে না, বা জনগণের সেই মানে আশানুরূপ কাজ করছে না, বা অনেক হতাশার অনেক কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো এখানে আরেকটা কারণ যদি, বা আমি সহজ যদি উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে মাঝখানে এমন কিছু আমরা দেখতে পেরেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় হচ্ছে স্লোগানগুলো এমন থাকলেও যে বিপ্লবকে আমি তুমি আমরা, কিন্তু পরবর্তীতে এটা হয়ে দাঁড়িয়েছে বিপ্লবকে আমি আমি আমি। তো এই ক্ষেত্রে আপনার কি মানে মত? এবং পরের প্রশ্ন হচ্ছে আমার হচ্ছে রনি ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা টপিক আসলো, সেটা হচ্ছে যে মানে রাজনীতি কখনো একটা পেশা হতে পারে না। এবং এই যে আমি যদি ভুল না করি, বাংলাদেশে এখন একটা দুটো মানচিত্র এখনো আছে। একটা সাইডে হচ্ছে আমরা আসলে কখনো আসলে মিলাতে পারি না যে একটা সাইডের মানুষজন যদি এরকম একটা জীবিকা মানে এরকম জীবন কাটাতে পারে, তো সেক্ষেত্রে আরেকটা মানচিত্র অপর মানুষগুলো এতটা ডিফারেন্স কিভাবে? তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে হায়ার লেভেলের যে যাদেরকে আমরা দেখি তাদের মধ্যে বেশিরভাগই মানে খুব বেশি একটা ভালো লেভেলের যারা থাকে তাদেরকে আমরা যদি খোঁজ নেই, তাহলে তারা হয়তো বা সরকারি কর্মচারী, আর না হলে তারা রাজনীতিবিদ। তো এই যে রাজনীতি, আমি যদি ভুল না করি এটাও আমি কনফার্ম যে রাজনীতিবিদদের যদি ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি আমরা দেখতে পারি, তাহলে এখানে অনেক 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 বড় একটা অ্যামাউন্ট কম বেশি সবার অ্যাকাউন্টেই পাওয়া যাবে। তো এই যে এটা যদি পেশা না হয়ে থাকে, তাহলে এটার সোর্স কি, আর এটা কবে বন্ধ করে একটা দেশের এই দুটো মানচিত্র এক মানচিত্র হবে? আপনার নামটা কি বললেন? যে আমি জান্নাত রহমান আনান্নিয়া। আচ্ছা তুষার ভাই আপনি প্রথমে। আচ্ছা, প্রথম কথা হলো যে 5 অগাস্ট স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট। ফলে এরপরে আগের গত 50-53 বছরে যে ক্লেদ কাদা, যত না পাওয়া, যত বঞ্চনা, ঐতিহাসিক বঞ্চনা, সমস্ত প্রত্যাশায় এসে পড়েছে 5 অগাস্টে পরে, যে সব আমরা আমাদের এত ট্রমা তৈরি করেছে গত 53 বছর, যে ওরকম কোনো কিছুই আমরা দেখতে চাই না, তাই তো? এটা হচ্ছে জনগণের, তরুণদের, শিক্ষিত মানুষের সবার প্রত্যাশা যে 5 তারিখের পরে আমরা 5 তারিখের আগের বাংলাদেশ দেখতে চাই না। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে পুরনো স্ট্রাকচার, পুরনো পাওয়ার স্ট্রাকচার সে কিন্তু প্লে এখনও করে যাচ্ছে। মানে পুরনো যে স্ট্যাটাস কো, আপনি তো আসলে ওই মানে যেটা বলে যে বরফের ডগায় যে আছে তাকে আপনি ফেলতে পেরেছেন, এবং সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা অর্জন, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি যে একটা সিস্টেম আকারে ছিলেন, সেই সিস্টেমটা তো এখনও অক্ষুণ্ণ আছে, মোর লেস অক্ষুণ্ণ আছে। এটাকে তো আমরা পুরোপুরি সরাতে পারি নাই, সেই জন্য সংস্কারের কথা আসে। তো তারা তাদের মতো ক্রিয়া করার চেষ্টা করে। অন্যদিকে আবার আমাদের জনগণের, তরুণদের, সাধারণ মানুষের প্রত্যাশার মাত্রা এত বড় যে এরকম কেন হবে, এটা তো হওয়ার কথা ছিল না। এখন একটা অদ্ভুত পরিস্থিতিতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন আর এনসিপি বলেন, তারা পড়েছে। একদিকে হচ্ছে যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা এর আগে কখনো রাষ্ট্র ক্ষমতায় প্রতিনিধিত্ব করে নাই ছাত্ররা, এবার সেটা আছে, ঠিক আছে? থাকার কারণে এই সরকারের বিরুদ্ধে যত ক্ষোভ যেখানে বা যত সমালোচনা, সেটার অটোমেটিক্যালি আমার কাছে এসে পড়ছে। দেখা যাচ্ছে যে ওইখানে হয়তো আপনারই মতো আমারও ফিলিং কিন্তু একই, হয়তো যে আপনি একটা ঘটনা যেভাবে দেখছেন যে সরকার এটা এইভাবে করলো কেন শহীদের পরিবার এখনও টাকা পাচ্ছে না, কেন আহতরা কাতরাচ্ছে, এই যে আপনার ফিলিংগুলো, এগুলো হয়তো দেখা যাবে যে আমারও। কিন্তু আপনার হয়তো ক্ষোভটা আমার দিকে এসে পড়ছে, যেহেতু আমি একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি, যে তাহলে এনসিপি এটা কি দায় এড়াতে পারে, এটা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় এড়াতে পারে, এরকম আমাদের কাছে মনে হচ্ছে। তো এইটা একদিক থেকে পজিটিভ, যে এই প্রত্যাশার চাপ এবং এই সমালোচনার সংস্কৃতিটা থাকা দরকার, যেন এই একটা অর্গানিকভাবে তৈরি হওয়া রাজনৈতিক প্রক্রিয়ায় যারা এসছে তারা যেন ঠিক পথে থাকে। এই জন্যই সমালোচনাটা থাকা খুবই দরকার আমি মনে করি। আমি এটা কিন্তু একদম কোনো রাজনৈতিক কৌশলের জায়গা থেকে বলছি না, আই এম স্পিকিং মাই মাইন্ড, যে এটা থাকা দরকার। পাশাপাশি আবার এটাও ঠিক, আপনাকে এটাও বুঝতে হবে যে পাওয়ার স্ট্রাকচার কীভাবে কাজ করে। যেমন আমি এটা অনেক দিন ধরে বলার চেষ্টা করছি যে বাংলাদেশে আগে রাষ্ট্র, সরকার, প্রশাসন, দল একটাই সিন্ডিকেট পরিচালনা করত। 5 অগাস্টের পরে কিন্তু ঘটনাটা সেটা না। রাষ্ট্র, প্রশাসন, এমনকি নানা ধরনের পুলিশ প্রশাসন, এই সব কিন্তু আগের মতো আছে মোরলেস।
সরকারটা নতুন এবং সেই সরকার আবার নানামুখী প্রবণতা আছে একটা সরকারের মধ্যে, একই অভিমুখে তারা ধাবিত না। এর মধ্যে জনগণপন্থী গণ-অভ্যুত্থানের শক্তি আছে, এর মধ্যে আবার পুরনো স্ট্যাটাসকো বজায় রাখতে চায় তারাও আছে, এবং অনেক ক্ষেত্রে খোদ সরকার রাষ্ট্রের সাথে একটা বিরোধী ভূমিকায় আছে, মানে সরকার খোদ কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দল, এরকমও পরিস্থিতি। এই যে বিচিত্র পরিস্থিতি, এইটা আমাদেরকে শনাক্ত করতে পারা দরকার, এবং সেইখানে যেখানে যার ন্যায্য সমালোচনা সেটা তো আমরা করব, কিন্তু যে কথাটা আমাদেরকে মানে ছাড় দেওয়া যাবে না, অন্যান্য অনেক ইস্যু আসবে, কিন্তু মূল যেটা ছাড় দেওয়া যাবে না, যেটা রনি ভাই বলেছেন, রাষ্ট্র এবং সরকার আলাদা। কিন্তু তো রাষ্ট্র গঠন করাটা আমাদের কখনো হয় নাই, বা রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, এই জিনিসগুলো আমাদের এখানে হয় নাই। যে কথাগুলো আপনারা দেয়ালে লিখেছেন সারা দেশে, এই জিনিসটা এবার আমাদের করতে হবে। যদি আপনি রাষ্ট্রটা গড়তে পারেন তাহলে আমরা ওই প্রোটেকশনটা পাবো, যে আমার দল ক্ষমতায় নাই কিন্তু আমি সমাজে থাকতে পারছি, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে পারছি। এই যে বিএনপির নেতাকর্মীরা গত 15 বছর জঙ্গলে পালিয়ে থাকতে হতো, এইটা তো জঙ্গলের শাসন, আইনের শাসন না, যে আপনার দল ক্ষমতায় নেই সে কারণে আপনি ঘরে থাকতে পারছেন না। তাহলে আমাদের এই জায়গাটায় পৌঁছাইতে হবে, এবং পৌঁছানোর জন্য আমাদেরকে বারবার হ্যামারিং করতে হবে। অনেক ঘটনা ঘটবে, কিন্তু ওইটুকু ছাড় দেওয়া যাবে না যে আমরা শুধুমাত্র স্রেফ নাগরিক হিসেবে এই রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই, আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কি না সেটা ম্যাটার করে। এই জিনিসটা কিন্তু আপনাদের মানে আমাদের সবার মিলে এইটা আমাদের আদায় করে নিতে হবে, আদারওয়াইজ আমরা আবার কিন্তু 5 আগস্টের যে অর্জনটুকু এটা ধরে রাখা যাবে না। আমার আপনার কাছে সংক্ষেপে দুটো ব্যাপারে মতামত জানবার দরকার ছিল। বিএনপি আজকে 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? সার্জিস আলম একটা স্ট্যাটাস দিয়েছে যে মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার। আমি অনেকে দেখলাম স্ট্যাটাসে হাসাহাসি করছে, বলছে যারা মব তৈরি করছে তারাই এই ধরনের কথা কিভাবে বলে। ওকে, এটা একটু বড় প্রসঙ্গ, আমি সংক্ষেপে বলি যে বিএনপির এই উপদেষ্টাদের পদত্যাগ দাবিটা এটা খুবই অযৌক্তিক দাবি, এবং তারা এখানে আপনি দেখবেন যে ইশরাক সাহেব প্রথমে নামলেন হচ্ছে মেয়র, বললেন যে আমি ওই 20-এর ইলেকশনে জয়ী এবং আমি মেয়র, এইটাকে তারা এখন এখানে নিয়ে গেছেন। এবং গতকালকে ইশরাক সাহেব যে কথাটা বলেছেন যমুনার সামনে বসে, সেখানেই তিনি তার ইন্টেনশন পরিষ্কার করেছেন যে আমি মেয়র টেয়র হতে চাই না, আমি আসলে দেখাতে চাইছিলাম যে ওরা এরকম, আমি আসলে ওদের পদত্যাগ চাই। তার মানে আপনি শুরু থেকেই এই আন্দোলনের পেছনে একটা ইল ইন্টেনশন কাজ করছিল, এবং এটা যথেষ্ট পরিমাণ ঢাকাবাসীর বিরক্তির কারণ হয়েছে। এবং উপদেষ্টার একটা আইনি প্রক্রিয়া, জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে এটা আছে, আপনি হঠাৎ করে উপদেষ্টাদের পদত্যাগ করছেন। এই উপদেষ্টারা হচ্ছে যতই সমালোচনা আপনি তাদের করেন তবু তারাই গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে এই সরকারে। এদেরকে সরিয়ে দিলে যেটা থাকে এটা একটা স্রেফ একটা 111-এর সরকার হয়ে যায়। তো সেইটা হচ্ছে আমাদের নির্বাচনের আগ পর্যন্ত যখন তারা রাজনৈতিক দলে আসবে তখন তারা উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে আসবে, সেটা আমরা সবাই একমত। কিন্তু এখন এই মানে পদত্যাগের দাবিটা এটা খুব অযৌক্তিক। মবের ব্যাপারটা হচ্ছে যে এটা সত্য 5 আগস্টের পর অনেক মব হয়েছে, এবং এইটার ক্ষেত্রে সরকার কোনো কোনো ক্ষেত্রে চুপচাপ থেকেছে, নির্বিকার থেকেছে, ঘটতে দিয়েছে অনেক ক্ষেত্রে, এবং এটা হতে পারে না। মানে একটা রাষ্ট্রের মধ্যে মব আসলে চলতে পারে না, মানে মব চলতে পারে না কোনো, ডেফিনেটলি মব এবং রাষ্ট্র কমপ্লিটলি দুটো আলাদা। এনসিপি এটা বিশ্বাস করে তো অ্যাবসলিউটলি, মানে এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে মব তো আগে মোটামুটি যা হয়েছে ভুল হয়েছে। তাহলে আগে কোনটার কথা বলছেন? এনসিপি কোনো মব করে? আচ্ছা, এনসিপি করেনি, মানে আপনারা অনেক সহযোদ্ধাই না, মানে একটা কোনটাকে আন্দোলন বলবো আর কোনটা মব বলবো এটার মধ্যে পার্থক্য করতে হবে আমাদের। 32 নম্বর একটা মব ছিল না? 32 নাম্বার তো এনসিপি করেনি। এনসিপি তো করেনি, আপনাদের কিছু সহযোদ্ধা সেখানে 32 নাম্বারটা আবার এভাবে দেখলেও চলবে না। 32 নাম্বারটা হচ্ছে আপনি যখন শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রচারিত হওয়ার মতো একটা পরিস্থিতি, তখন যে স্বতঃস্ফূর্ত অ্যাঙ্গার, ওই ঘটনাটা কি আপনি সমর্থন করছেন কি করছেন না দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু এই অ্যাঙ্গারটাকেও আবার আমলে না নিলে পারা যাবে না। বুঝেছি। রেজাউল করিম রনি, আপনার কাছে আচ্ছা, এই একটু সংক্ষেপে আমরা এখন চলে যাব, কারণ আরো অনেকগুলি প্রশ্ন। আচ্ছা, আপু যে প্রশ্নটা করলো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে রাজা যায় রাজা আসে, কিন্তু অবস্থা একই রকম থেকে যায়। সেটা হলো এখানে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, পলিটিক্যাল এলিটস, নন পলিটিক্যাল এলিটস, এনজিও লর্ডস, হ্যাঁ, বিদেশি বিভিন্ন সংস্থার সাথে প্রকাশ্যে গোপনে সম্পর্কে যুক্ত, তাদের একটা সিন্ডিকেট আছে এই রাষ্ট্রে। সেই সিন্ডিকেটটা সমস্ত দলের মধ্যে ভাগ করা আছে। হ্যাঁ, এইটাই বাংলাদেশের জন্য অভিশাপ। এটাকে বলা হয় ডিপ স্টেট। এটাই হলো রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। এটার বিরুদ্ধে কথা বলা যায় না, কথা বলা পাপ। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে এই পাপ আমি করি, তো এই জন্য মাঝে মাঝে এই কথা বলি। তো আমাদের যেহেতু অভ্যুত্থান হয়েছে এই কারণে পাপ করা যায়। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে পাওয়ার স্ট্রাকচারটাকে এই করাপ্ট এলিটদের থেকে মুক্ত করতে হবে। এখন একটা অভ্যুত্থান হয়েছে মাত্র কি একটা আন্দোলন পরাজিত হয় প্রথমত এটা নেতৃত্ব যারা দেয় তাদের হাত দিয়ে, আর সফল হইতে হলে তাকে 3টা প্রক্রিয়া পার হইতে হয় থিওরিটিক্যালি। এখন এটা পপুলার অভ্যুত্থান হয়ে যায়, নানাভাবে নানা কারণে হঠাৎ করে হয়ে যেতে পারে। তারপরে হয়ে এই আন্দোলনটাকে সোশ্যালাইজ করতে হয়, সামাজিকীকরণ করতে হয়। তো 5 তারিখকে সামাজিকীকরণ করার ক্ষেত্রে আমরা সবাই ফেল করছি, সবাই যার যার স্টেক নিয়ে আলাদা আলাদা ঝগড়া করতেছি।
তারপরে হলো 3 নম্বরে হলো সেই আন্দোলনটাকে একটা ঐতিহাসিক লড়াইয়ে পর্যাবেসিত করতে হয়। তো আমাদের এখানে শুধুমাত্র প্রথম স্টেপটা আমরা অর্জন করছি, আমরা একটা পপুলার গণ অভ্যুত্থান করছি। এবারে গণ অভ্যুত্থান স্পিরিটটাকে সামাজিকীকরণ করা বাকি। এটা যখন সামাজিকীকরণ করা হবে, আপনার মতো যারা লক্ষ লক্ষ জেনজি যারা নাম ছিল তারা যখন এটাকে সোশ্যালাইজ করতে শিখবে, অন্যান্য জেনারেশনও যখন এঙ্গেজ হবে, মুরব্বীরা আবার তার চেয়ে ছোটরা, এবং করার মধ্য দিয়ে পুরা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পটাকে আপনি যখন একটা রিডিং দিয়ে একটা ঐতিহাসিক লড়াইয়ে হাজির হবেন, উপনীত হবেন, এবং তখন ঐতিহাসিক লড়াইয়ের যখন একটা রেজাল্ট আপনি আনতে পারবেন, তখনই এই অভ্যুত্থানটাকে সফল হয়েছে বলা যাবে। ফলে আপনি একটা প্রাইমারি স্টেজে আছেন। কিন্তু তাই বলে এগুলো তো ধরেন লম্বা সময়ের কাজ, হ্যাঁ, তো সারা জীবন ধরে খালি আন্দোলনই করবেন আর জীবনে কিছু করবেন না? হ্যাঁ, করবেন। এই জন্য স্ট্যাবিলিটি দরকার। সেই স্ট্যাবিলিটির জন্য ইমিডিয়েট ডেমোক্রেটিক প্রসেসে আপনাকে ঢুকতে হবে। জনগণের আপনার প্রত্যক্ষ অংশগ্রহণের ভিত্তিতে রাজনৈতিক ফয়সালার দিকে যাইতে হবে। এই ধরনের নন পলিটিক্যাল আপনার এলিটদের ক্যাপচারের মধ্যে পাওয়ারটাকে রেখে দেওয়া সেফ না। কেন সেফ না? আপনারা ধরেন যে ইস্যুগুলো নিয়ে ধরেন এই সরকার এখন বিপাকে, করিডর, বন্দর, তারপরে আপনার এই ইন্ডিয়ার পুশিন ইস্যু আছে, মিয়ানমার ইস্যু আছে, হ্যাঁ, রোহিঙ্গা ইস্যু আছে। সো এই আপনার এই জন্য সার্বভৌমত্বের ব্যাপারটা শুধুমাত্র রাষ্ট্রের ব্যাপার না, আপনি নিজেই সার্বভৌমত্বের মানে রক্ষাকারী। সার্বভৌমত্বের মালিকানা কার? প্রত্যেকটা জনগণের। এই যে জনগণের সার্বভৌমত্বের মালিকানা, এইটাও হইল আপনার একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের প্রকল্পের অংশ। তো এখন সার্বভৌমত্বের মালিকানা যদি আপনার হয়, তাহলে করিডোর দিবে কি দিবে না এই সিদ্ধান্ত তো আপনার হওয়ার কথা, তাই না? সেটা তো একটা বডির হইতে পারে না। এখানে বন্দর কিভাবে হবে না হবে এখানে তো আপনার স্থির থাকার কথা, সেটা শুধুমাত্র একটা বডি হইতে পারে না। তো ফলে এই যে আপনার সাথে রাষ্ট্রের যে সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট আকাশ পাতাল দূরত্ব তৈরি হয়েছে, এটাকে মিনিমাইজ করে ডিরেক্ট রাষ্ট্রটাকে আপনার হাতের কাছে নিয়ে আসা। ওই জন্য নির্বাচনটা প্রয়োজন হবে। নির্বাচন শুধু না, এটা পুরো নাগরিক ভিত্তিক রাষ্ট্র। নির্বাচন তো ডেফিনেটলি জাস্ট 2-3টা প্রশ্ন নিয়ে এসে আলোচনা শেষ করে দিতে যাচ্ছে। আর কে প্রশ্ন করবেন? আচ্ছা, আমি 3টা প্রশ্নই নিব, নিয়ে আমরা খুব সংক্ষেপে এরপর উত্তর শুনে আগে উপর থেকে আলোচনা একদম শেষে চলে আসছি। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ বাদশা। একটু জোরে করবেন। আমি মোহাম্মদ বাদশা, সাবেক সমন্বয়ক জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুগ্ম আহ্বায়ক মহানগর। তো আমার প্রশ্ন হচ্ছে এনসিপির বড় ভাই সরওয়ার তুষার ভাইয়ের কাছে, যে ফেসিজমকে সরানোর জন্য, ফেসিস্টদেরকে সরানোর জন্য আমরা যে বৈশাখে আমরা ধারণ করেছিলাম, আপামর জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, তো একটা সময় হচ্ছে এই বৈশাখে হচ্ছে আমাদের নেতারা বিলুপ্ত ঘোষণা করেছে, কিন্তু 64 জেলার ভিতরে বৈশাখ এখনও রয়েছে, পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, যার ফলে তাদের ভিতরে আমাদের ভিতরে অনেক হচ্ছে বিতর্কিত ঝামেলা তৈরি হচ্ছে। এটা তো আছেই, কিন্তু যারা কি না, যে সকল ছাত্ররা কমিটির ভিতরে আছে, তাদের যখন নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে, তাদের জীবনের কি কোনো হুমকি আছে কি না সেটা আমি একটু জানতে চাচ্ছি। এবং সাথে সাথে বলবো যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন একটা রাজনৈতিক দল ওপেন করা হয়েছে এনসিপি বর্তমানে সাধারণ জনগণের আস্থা হারাচ্ছে, বিভিন্ন টকশোতে বসলে বোঝা যাচ্ছে। এখন এই এনসিপি হচ্ছে তরুণদেরকে নিয়ে কেন ভাবছে না? আর দ্বিতীয়ত হচ্ছে তরুণদের কারণে যখন এনসিপি গঠন করা হলো, যখন হচ্ছে এনসিপির আজকে নেতারা, আমরাই যাদেরকে সমর্থন করে তাদেরকে নেতা বানিয়েছি, আজকে সেই সকল নেতারা কেন প্রত্যেকটা ওয়ার্ড এবং যারা ত্যাগী ছিল, বিপ্লবী ছিল, তাদেরকে কেন মূল্যায়ন করছে না? আচ্ছা, বুঝেছি। আমি পরের প্রশ্নটা নিয়ে আসবো, একটু দ্রুত। আপনি জি। আসসালামু আলাইকুম। আমি হাসান আল বান্না, আসরানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এনসিপি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, হান্নান মাসুদ ভাই যে মুসলাগার দিয়ে ছাড়াই নিয়ে আসলো, এটা আপনারা কিভাবে দেখছেন? শুধু কি খোলা চিঠি দিয়েই তা বিচার করছেন? আর একটা কোশ্চেন জামাত কেন্দ্রিক। আমরা সবাই জানি আওয়ামী লীগ 71 ইস্যু নিয়ে জামাতকে বিগত 17 বছর ধরে দমায় রাখছিল। আমরা ভাবছিলাম এনসিপি নতুন রাজনৈতিক দল, মানে বিকল্প ধরনের একজন রাজনীতি করবে, ঠিক আছে, কিন্তু এই সময় এসে দেখতেছি ইনিয়ে বিনিয়ে, মানে জামাতকে একটু কথা বলতে গেলেই ওই 71 ইস্যু নিয়ে আক্রমণ করে। মানে এটা কবে বিলুপ্ত হবে? কারণ আমরাও জানি না
একাত্তরে জামাত কি করছে, কেননা বিগত 17 বছরে যে ইতিহাস রচনা করছে আওয়ামী লীগের রচনা করছে, এগুলো আমরা দেখে আসছি। অনেক ট্রাইব্যুনাল বানাইছে, কিন্তু এটা যে আদৌ সঠিক কিনা তা আমরা মানে বুঝতে পারতেছি না এই ইয়াতে আসে। তবু কেন মানে যেটা আওয়ামী লীগ না, শুধু আওয়ামী লীগ বললে হবে না, এমনকি বিএনপি সহ মানে জামাত যাই করুক, ভালো করুক বা মন্দ করুক, কিছু হলেই 71 ইস্যুটা টানাটানি করে। এটা বন্ধ হবে কবে? তা ভাইয়ের কাছে আমি লাস্ট প্রশ্নটা নিয়ে আসবো আপনার কাছ থেকে। আমি আলমগীর হোসেন হৃদয়, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। অনেক সময় দেখা যায় রাজনৈতিক দলগুলো শুধু তরুণদের রাস্তায় নামিয়ে আন্দোলনের ইন্ধন হিসাবে ব্যবহার করে। এক্ষেত্রে সেক্ষেত্রে বলা যায় যে নীতি নির্ধারণ বা নেতৃত্বের বেলায় কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয় না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এনসিপি কিভাবে হচ্ছে তরুণদের রাজনৈতিক নেতৃত্বে আনার বাস্তব সুযোগ তৈরি করবে, যেখানে জুলাই আন্দোলনের অনেক ত্যাগী নেতাদের তারা তাদের নতুন রাজনৈতিক দলে যুক্ত করেনি? আচ্ছা, আমি একটু পরিষ্কার করে বলে দিই, খুব সংক্ষেপে আমরা জেনে নিব, তারপর আলোচনা শেষ করব। তুষার ভাই, আপনার দিকে প্রশ্নবান মনে হচ্ছে আমার। হ্যাঁ, না, ইটস ভেরি মানে ফ্যান্টাস্টিক যে এত প্রশ্ন, এটা কিন্তু আমি সবগুলো প্রশ্ন প্রতি ন্যায্যতা করতে পারবো না টাইমের কারণে। খুব সংক্ষেপে করে বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এটা যেটা আপনি বলেছেন তার কথাটা একদম ফাইন লাইনটা হচ্ছে নিরাপত্তাটা কোথায় থাকবে। ঠিক আছে, এইটা নিরাপত্তাটা করতে হবে জুলাই ঘোষণাপত্র ছাড়া, এর অন্য কোনো উপায় নেই। এই কারণে জুলাই ঘোষণাপত্রটা এত ইম্পর্টেন্ট। এই কারণে এটা নিয়ে আমাদেরকে, এটা এনসিপির ইস্যু না, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইস্যু না, এটা বাংলাদেশি ইস্যু। কারণ যেন 5 অগাস্ট পরের বাংলাদেশ যেন নিরাপদ থাকে, সেই জন্য জুলাই ঘোষণাপত্র দরকার। বাকি আপনি যেই টেকনিক্যাল প্রশ্নগুলো করেছেন সেটা আমরা আশা করি যে এমনি ব্যক্তিগত আলাপে আমরা সারতে পারবো, যেহেতু সময় নেই। আপনি যেটা বলেছেন এটা বন্ধ করার বা বিলুপ্ত করার একটা পদ্ধতি হচ্ছে, বা সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে জামায়াত ইসলামকে খোদ এই উদ্যোগটা নিতে হবে। মানে তাকে আপনি একটা জনগোষ্ঠীর ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে তার হিস্টোরিক্যাল সংগ্রামগুলোর বিরোধিতা করে আপনি যদি বলেন এই ইতিহাসগুলো সবই 17 বছরে লেখা হয়েছে, আমরা জানি আওয়ামী লীগ কী করেছে, আওয়ামী লীগ কীভাবে মুক্তিযুদ্ধ চেতনাকে ব্যবহার করেছে, কীভাবে ইতিহাসে বিকৃতি ঘটিয়েছে, সবই সত্য। কিন্তু এই জনগোষ্ঠীর যে গত 70-80 বছরের সংগ্রাম, এটা তো আওয়ামী লীগ 17 বছরে বানায় নাই, এটা তো সত্য। ফলে এই ইতিহাসটার ব্যাপারে আপনাকে এটাকে রাজনীতির ঊর্ধ্বে নিতে হবে এবং এটাকে মানতে হবে আনকন্ডিশনালি। বলতে হবে যে আমরা 47, 71, 24 এগুলো নিয়ে কোনো রাজনীতি হবে না, এগুলো আমাদের সম্পদ, এগুলো আমাদের অর্জন এই জনগোষ্ঠীর, এগুলো বিরোধিতা করে এখানে কোনো রাজনীতি নেই। যখন জামায়াত ইসলামীর তরফ থেকে 71কে প্রশ্নবিদ্ধ করা বা এটাকে পাশ কাটিয়ে যাওয়া, এটাকে অস্বীকার করা, নিজেদের ভূমিকাটাকে আপনি যেটা বললেন যে আমরা তো জানি না তারা কী করেছে, ঘটনা কিন্তু সেরকম না, এটা মোটামুটি সবাই জানে যে ঘটনা তারা কী করেছে 71-এ। এটার ব্যাপারে তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট চাওয়া হচ্ছে যে আপনি বলবেন যে আপনার একটা থিসিস এই নতুন সময়ে যে আমার পূর্বের একটা অবস্থান ভুল থাকতেই পারে, সেটা আপনি বলবেন। এটা বললেই কিন্তু লেঠা চুকে যায় এবং তখন জামায়াত ইসলামের এইটুকু আন্তরিকতার অভাবের কারণে অনেক বড় বড় সমস্যা হচ্ছে। ঠিক আছে, সংক্ষেপে বললাম, বাকিটা আরও বিস্তারিত বলা যাবে। আরেকটা প্রশ্ন ছিল হান্নান মাসুদের বিষয়। হান্নান মাসুদ, রাইট, হান্নান মাসুদের এটা খুবই একটা খারাপ কাজ করেছেন তিনি, এটা আমি অন রেকর্ড এখানে বলছি। আমরা এটা এর জন্য তাকে, আপনি যেটা বলেছেন যে মানে একটা শো কজ করেছি, এটা তো তার দায়িত্ব না, এটা তিনি খুবই খারাপ কাজ করেছেন এবং এর জন্য তাকে জবাব দিতে হবে। আমরা এটা এনসিপি সমর্থন করি না এবং তিনি কোনো এনসিপির কর্মীকেও ছাড়িয়ে আনতে যান নাই এবং এনসিপিও তাকে পাঠায় নাই। এই হলো ফলে এটা পিরিয়ড যে হান্নান মাসুদ এই কাজটা করতে পারেন না। কিন্তু এইটুকু বলার পরে আমি দায়ী করব অবশ্যই সাথে সাথে ডিএমপি কমিশনারকেও। ডিএমপি কমিশনার কেন হান্নান মাসুদকে পাঠাবেন? হান্নান মাসুদ এটার জন্য দায়িত্বপ্রাপ্ত না, যেহেতু তাদের বিরুদ্ধে ওই মুহূর্তে কোনো মামলা ছিল না, ফলে তাদেরকে থানায় রাখাটাও একটা বার্ডেন মনে করেছে পুলিশ এবং হান্নান মাসুদকে একটা জিম্মাদার বানিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এটা খুব খারাপ কাজ করেছেন এবং আমি মনে করি যে দায়িত্বের অবহেলা করেছেন ডিএমপি কমিশনার। এই দুজনের এই ধরনের অতি মানে ঔৎসুক্যের কারণে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং আমি হান্নান মাসুদের প্রতি আহ্বান জানিয়েছি আমাদের দলীয় ফোরামে, এখানে আপনাদের সামনেও আমি বলবো যে এই ধরনের কাজ তিনি যেন আর না করেন। তিনি যে একজন গণ অভ্যুত্থানের নায়ক, একটা কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমরা তাকে সবাই যে তাকে ঊর্ধ্বে তুলে ধরি, এই জায়গাগুলো নষ্ট হচ্ছে এবং সেটা আমাদের ভেতরে রক্তক্ষরণ তৈরি করে যখন তারা এই কাজগুলো করে। তো আশা করবো যে তিনি ভবিষ্যতে এখান থেকে একটা সাবধানতা অবলম্বন করবেন, সামনে আর এগুলো তিনি করবেন না। আমি রনি ভাইয়ের কাছে চলে আসতে যাচ্ছিলাম, আপনি শেষ। না না না, আর প্রশ্ন নিতে পারবো না, সম্ভব না। আচ্ছা, প্রথম কথা হলো দেখেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রটি সম্ভবত প্রথম আমি লেখালেখি শুরু করছিলাম, মানে অনেকে বলছে কিন্তু একদম লিখিতভাবে এটার প্রয়োজনীয়তা কী, কোন দিক থেকে দরকার। কিন্তু এখানে সংক্ষেপে শুধু বলবো এই অভ্যুত্থানের ঘোষণাপত্র হতে হবে জাতীয় ঘোষণাপত্র। এটা জামাতের হইলেও হবে না, বিএনপির হইলেও হবে না, এনসিপির হইলেও হবে না, এটা ন্যাশনাল ঘোষণাপত্র হইতে হবে এবং এটার বয়ানটার মধ্যে যেন স্পিরিট অফ বাংলাদেশ এটা যেন থাকে,
এটা ল্যাকিংস থাকলে কনফিডেন্স থাকবে না। বিএনপি যেটা জামাতের মতো হয় বিএনপি রাজি হবে না, আবার শুধুমাত্র এনসিপির মতো হয় তাহলে বিএনপি জামাত কেউই রাজি হবে না। সো এটা একটা জাতীয় চরিত্র থাকতে পারতে হবে, এটা একটা দিক। আরেকটা হলো যে এটা তুষার উত্তর দিয়ে দিছে আপনার এনসিপির ভেতরকার যে সমস্যা। আরেকটা হলো ৭১ ইস্যু। দেখেন ৭১ ইস্যুটা এটা হলো দেখেন বাংলাদেশে জামাত ইসলামের পজিশনটা এটা হলো ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি থেকে আসলে রাজনীতি করা যায় না। এই জন্য জামাত ইসলামকে যেটা করতে হয় তার কৌশল এবং নীতির মধ্যে বাজে বাজে কম্প্রোমাইজ করতে হয়। এবং ৭১ প্রশ্নটা মীমাংসিত প্রশ্ন বলে যদি কেউ দাবি করে, ইতিহাসের কোনো প্রশ্নই মীমাংসিত না। ৪৭ও মীমাংসিত না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মীমাংসিত না। ইতিহাস হলো বারবার এটা রিপিটেটিভ হয়, এটা অন্যভাবে আসে, নানাভাবে ফেরত আসে। ফলে এই দাবি কেউ করতেই পারে ৭১-এর ঘটনা তো এটা মীমাংসিত। আবার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ান এটা পুরাটাই হলো একটা রাজনৈতিক প্রকল্প এবং এইটার মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ফ্যাসিবাদ কায়েমের একটা হাতিয়ার হয়েছে। তার মানে আপনার মুক্তিযুদ্ধের জামাতে পজিশনটা সঠিক এটা মনে করার কোনো কারণ নেই। যেটা মিসিং সেটা হলো মুক্তিযুদ্ধের একটা জনযুদ্ধ ছিল। আপনার ইতিহাসটা কি হবে? আপনার ইতিহাসটা হবে উই রিভোল্ট টু বিদায় পৃথিবী। এই ন্যারেশনটা আপনার তৈরি করতে পারতে হবে। হ্যাঁ, তো সেই ন্যারেশনটা তৈরি করার জন্য আমাদের জাতীয় ইতিহাস লাগবে। আমাদের যে ইতিহাসের মধ্যে আমরা বাস করি সেটা হলো আওয়ামী ইতিহাস। এবং আরও বড় কথা হলো আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের আছে কতগুলো ইভেন্ট। এই যে কেউ করে ৭১ পূজা, কেউ করে ৯০ পূজা, এখন আবার শুরু হয়েছে ২৪ পূজা। পূজার বিষয় না তো ভাই, আপনি এটা রিকগনাইজ করবেন এবং তার স্পিরিটের আলোকে প্র্যাকটিক্যালি আপনি কীভাবে একটা জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে গঠন করবেন সেই কর্মসূচি হাতে নেবেন। হ্যাঁ, এটা বাকোয়াজি করার বিষয় না, আমরা সবাই বাকোয়াজি করি। এবং ইতিহাসটা তখনই হয় যখন গ্লোবাল সিভিলাইজেশনাল রুটের সাথে আপনি আপনার ইভেন্টটাকে লিঙ্ক করবেন। না হলে আপনার এটা লোকাল থেকে যাবে, শাহবাগের মধ্যে আপনার থেকে যাবে জিনিসটা। হ্যাঁ, ফলে আমাদের এই জন্য ইতিহাস দরকার, যে ইতিহাসটা গ্লোবাল সিভিলাইজেশনের সাথে লিঙ্ক করবে, তাহলে জাতীয় আকারে আমরা ওইভাবে এটা অন্য লম্বা আলাপ। এইবার আসেন একবারে এই ৩০ সেকেন্ড নেতৃত্বের একটা কোশ্চেন ছিল। নেতৃত্বের প্রবলেমটা হইলো দেখেন এখানে, হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিকে সব ফ্রম দ্য ভেরি বিগিনিং যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি এবং এই অভ্যুত্থানের ন্যারেশন তৈরির ক্ষেত্রে যেই ধরনের ইনসাফ শুরু থেকে করা দরকার ছিল সেইটা এই নেতৃত্ব পুরাপুরি করতে পারছে বইলা আমি মনে করি না, তারাও হয়তো মনে করে না। সেক্ষেত্রে সব দায় আমরা এনসিপিকে বা অভ্যুত্থানের শক্তিকে কেন দিব? অভ্যুত্থানের কর্তা সত্তা কালেকটিভ, এইটার সাবজেক্টিভিটি প্লুরাল, এটা মাস্টার মাইন্ড সবাই আমরা, হ্যাঁ, আবার কেউ না। এটার ক্রেডিট দাবি করবে ওই পুরানা কথাই শুধুমাত্র শহীদরা, জীবিত কোনো লোকের আর ক্রেডিট নেই। জীবিত লোকের আছে একটা জিনিস, সেটা হলো দায়িত্ব। জনাব রেজাউল করিম রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্ভার তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক সারিতে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকের সাথে শেষ করছি জেরেসারএম প্রেজেন্টস মিট দ্য পিপল। যারা আমাদের সাথে এতক্ষণ টিভির পর্দার সামনে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। শুভ